হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক, তোমাদের দশম শ্রেণীর গণিতের, ঠিক আছে, যেটা নতুন বেরিয়েছে তোমাদের 4টা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 4, সেটা আমরা করাবো। তো তোমরা কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ। তোমরা যদি অবশ্যই কোনো নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে। আর উইথ কনসেপ্ট একদম পরপর বুঝিয়ে যাবো, তোমরা অবশ্যই বুঝতে পারবে এবং নোট করে নিও, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। স্টুডেন্টস, তোমাদের প্রথমে যে সলিউশনটা দেখো আমি করে দিয়েছি, উইথ কনসেপ্ট আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে, তোমরা উত্তরগুলো করে নেবে। তো বাস্তব কী দেওয়া আছে দেখো, প্রথমের এমসিকিউর যে প্রথমের যে কোশ্চেনটা, বাস্তব সহযুক্ত অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণটি কী, ঠিক আছে। তোমাদের অপশনগুলো দেওয়া আছে এ বি সি ডি, আমাদের অপশনগুলো টেস্ট করতে হবে। কী দেওয়া আছে, এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 3x = 0। এটা যদি ক্যালকুলেশন করি কত বেরোবে বলো? আমরা দেখে নেবো গুণ করে কত, এক্স কিউ মাইনাস এক্স মাইনাস 3x কত হচ্ছে এক্স কিউ মাইনাস 4x = 0, তাই তো। এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 6x = 0 কত হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6x = 0। আর এটা ক্যালকুলেশন করে কত বেরিয়েছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x = 0। আর এটা দেওয়া আছে 2x মাইনাস 4 = 0। কি বলেছে, বাস্তব সহগযুক্ত অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ। আচ্ছা, বাস্তব সহগযুক্ত অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ আমরা কি জানি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি = 0, এটা আমরা জানি। দেখো এই চল আছে, কোনগুলোকে চল বলি আমরা, এক্স, এগুলোকে চল বলি, এক্সটা হচ্ছে চল, ঠিক আছে। এক্স এর কোএফিসিয়েন্ট যখন 2 হয় তখন সেটা কি হয়, এক্স এর কোএফিসিয়েন্ট যখন 2 হয় তখন কি হয়, দীঘা সমীকরণ। এক্স এর কোএফিসিয়েন্ট যখন 1 থাকে সেটা কি হয়, একঘাত সমীকরণ। মানে ax প্লাস b = 0, এটা একটা একঘাত সমীকরণ আমরা বলতে পারি, ঠিক না, এটা দীঘা সমীকরণ। অবশ্যই আমাদের যেটা চেয়েছে বাস্তব সহযুক্ত বিশিষ্ট অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ। তাহলে এক্স এর পাওয়ার দেখো সবথেকে 2, হাইয়েস্ট পাওয়ার কত, 2 আছে এটা, তাহলে এটা আমাদের অ্যান্সার, অপশান সি। অ্যান্সার আমাদের কী করেছে, সি। দেখো এগুলো পাওয়ার কত আছে, 3 আছে, এর পাওয়ার কত আছে 4, তাহলে এটা আমাদের অ্যান্সার। ওকে, তো স্টুডেন্টস এরপর দেখো নেক্সট কী বলেছে, 2x - 2 × x + 3 = 0 সমীকরণের বীজ দুটি কী, ঠিক আছে। তাহলে যদি 2x - 2 × x + 3 = 0 যদি হয়, তাহলে আমরা কী জানি, একবার 2x - 2 = 0 হবে, একবার কী হবে, x + 3 = 0 হবে। এটা যদি ক্যালকুলেশন করে কী হয়, বা 2x = 2, বা কত হচ্ছে x = 2/2 = 1, x এর ভ্যালু একবার পেলাম 1, আর কত x = কত পেলাম -3। তাহলে আমাদের অ্যান্সার কোনটা মিলছে দেখো, অপশান সি, 1, -3। ওকে, তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। স্টুডেন্টস দেখো 1-3 অঙ্কটা, বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদের কি হয়, দ্বিগুণ হয়, অর্ধেক হয়, 1/4 হয়, সমান হয়, আমাদেরকে দেখতে হবে। তাহলে আমরা কি জানি, বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ সমান আমরা কি জানি, আসল গণিত সময় গণিত হার বাই 100। এখানে আসল কত 50, সময় কত 2, আচ্ছা হার কত 10, তাহলে 50 × 2 × 10/100 ক্যালকুলেশন করলে কত বেরোয়, 10 টাকা, ঠিক আছে, এটা বেরিয়ে গেল। আচ্ছা 100 টাকার আবার আমাদের কি বলেছে যে 100 টাকার 1 বছরের 10% সুদের হারে, মানে 100 টাকার 1 বছরের 10% সরল সুদের হারে সুদটা কত সেটা বের করে নিতে হবে। 10% সুদের হারে 1 বছরের সুদ কত, আবার সেই একই সূত্র, আসল গণিত সময় গণিত হার বাই 100। আসল কত 100, সময় কত এখানে 1, আর সুদের হারটা 10, এটা বেরিয়েছে 10, তাহলে দুটোই 10। তাহলে দুটো যদি 10 হয় তাহলে কী হবে, সমান হবে। তাহলে আমাদের অপশান হচ্ছে ডি, অ্যান্সার হচ্ছে ডি, সমান। এরকমভাবে করে নাও তোমরা, ঠিক আছে, এরকমভাবে লিখে নেবে, ক্লিয়ারলি হবে ব্যাপারটা। ওকে, তো স্টুডেন্টস দেখো এবার 1-4 অঙ্কটা কী বলেছে, যে ও কেন্দ্রবৃত্তের পিকিউ ও আরএস দুটি সমান দৈর্ঘ্যের যায়, ও বিন্দু থেকে পিকিউ যাওয়ার দূরত্ব 8 সেমি হলে ও বিন্দু থেকে আরএস যাওয়ার দূরত্ব কত হবে, 8, 16, 4, 10। দেখো তাহলে আমরা ছবিটা আঁকেছি, এখানে পিকিউ আরএস দুটি সমান দৈর্ঘ্যে যায়, কেন্দ্র ও থেকে পিকিউর দূরত্ব বলে দিয়েছে ওএমটা 4, তাহলে এই ওএনটা কত, অবশ্যই এখানে ওএনটাও 4 সেমি হবে, কারণ আমরা কি জানি যে দুটি সমান দৈর্ঘ্যের যায় কেন্দ্র থেকে কী হয়, সমদূরবর্তী হয়, আমাদের একটা অ্যাপ্লিকেশন ছিল, তাই তো। দুটি সমান দৈর্ঘ্য, যেহেতু দুটি সমান দৈর্ঘ্য যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাহলে অত ওএম সমান ওএন সমান হচ্ছে 4। পিকিউ আরএস, তো পিকিউ সমান তো আরএস, এই দুটো তো যা বলা হয় না, পিকিউ সমান আরএস, তাহলে কেন্দ্র থেকে এদের দূরত্ব কিন্তু সমান হবে। যদি পিকিউ সমান আরএস যদি হয়, তাহলে কেন্দ্র থেকে এদের দূরত্বটা সমান হয়, ওএম সমান ওএন হয়, এটা তোমাদের অ্যাপ্লিকেশন ছিল। তো আমাদের অ্যান্সার কত হচ্ছে, সি এরটা, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি, সেটা লিখে দেবে এরকম করে, অ্যান্সার হচ্ছে সি। সি কত অ্যান্সারটা, 4 সেমি, ঠিক আছে, এরকমভাবে লিখে নাও। ওকে, তো স্টুডেন্টস এরপর আমরা করবো দেখো 2-এর অঙ্কগুলো কী বলেছে, সত্য মিথ্যা লেখা বলেছে, ঠিক আছে। সত্য মিথ্যা করার জন্য আমাদের কিন্তু অঙ্কটা করতে হবে, তাছাড়া বুঝতে পারবো না আমাদের অঙ্কের ক্ষেত্রে। কী বলেছে দেখো, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য যদি অর্ধেক করা হয়, তাহলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে, এটা আমাদের অঙ্কটা, প্রথমের অঙ্কটা, ঠিক আছে। তাহলে আমরা কী করে নিয়েছি, আমরা প্রথম ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য এ নিয়ে নিয়েছি, তাহলে ওর আয়তনটা কত হবে, এটা ঘনকের যদি প্রতিটি ধারের দৈর্ঘ্য এ হয়, তার আয়তন কত জানি আমরা, এ কিউ ঘনক জানি, ওটা কি না। আচ্ছা, ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য যদি অর্ধেক করা হয়, প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক হলে ঘনকের দৈর্ঘ্য কত হবে, a/2 একক, অবভিয়াসলি অর্ধেক হলে দৈর্ঘ্য হয় a/2 একক, তাহলে সেক্ষেত্রে ঘনকের আয়তনটা কত হবে, a/2 হোল কিউ ঘন একক হবে, অবশ্যই a/8 ঘন একক,
a/2 তে রোল কিউব মানে a3/8 ঘনক। মানে আমি কি করতে পারি 1/8 ইন্টু a কিউব, 1/8 ইন্টু a কিউব হয় এটা, 1/8 ইন্টু a কিউব ঘন একক। মানে কি হয় 1/8 ইন্টু প্রথম ঘনকের আয়তন। অবশ্যই প্রথম ঘনকের আয়তনটা কত ছিল, a কিউ ছিল। তাহলে আমাদের কি হলো যে যদি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হয় প্রথম ঘনকের আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে, অবশ্যই হচ্ছে। তাহলে এটা আমাদের সত্য। বোঝা গেল কি করলাম? চলো তো স্টুডেন্টস এরপর 2 এর অঙ্কটা কি বলেছে যে a/2 সমান b/3 সমান c/4 হলে a/b/c সমান হচ্ছে 4/3/2 হবে। তখন আমি কি করেছি, ধরে নিচ্ছি a/2 সমান b/3 সমান c/4 সমান k ধরে নিচ্ছি, যেখানে k টা অবভিয়াসলি নট ইকুয়ালস টু 0। ওকে, তাহলে a/2 সমান k আলাদা করে ধরে নিলাম, b/3 সমান হচ্ছে k, অবশ্যই c/4 সমান k। তাহলে কত পেলাম, a সমান 2k, b সমান কত পেলাম 3k, আর c সমান কত পেলাম 4k। তাহলে a/b/c আমরা করে নেব। তাহলে কত হচ্ছে 2k, 3k, 4k। তাহলে তোমার সমান কত হয় 2:3 4। অবভিয়াসলি অ্যান্সারটা কত হবে, মিথ্যা হবে। a/b/c সমান আমাদের কত ছিল 4:3 2 ছিল, এখানে বেরিয়েছে 2:3 4। তাহলে আমাদের অপশন হচ্ছে মিথ্যা। ওকে, এই হলো 2 এর অঙ্ক। স্টুডেন্টস এরপর করবো আমরা 2 এর অঙ্কটা কি বলেছে যে আসল p টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি r% হয় তাহলে দ্বিতীয় বছরের মূলধনটা হচ্ছে PR/100 টাকা। ওকে, তাহলে আচ্ছা দেখো, যদি আমরা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যখন করি তখন আমরা কি করি, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি পাই, আমরা একটা সমূল চক্রবৃদ্ধি পাই। কেমনভাবে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাদের কি করা হয়, ধরো তুমি 2 বছরের জন্য কোনো টাকা হয়তো চক্রবৃদ্ধি সুদের হারে তুমি নিয়েছো ব্যাংক থেকে, ঠিক আছে। তাহলে কি হবে, আমরা দেখবো প্রথম বছরের ক্ষেত্রে যে সুদটা হচ্ছে, আমরা দেখবো যে ধরো তুমি 100 টাকা রেখেছো, প্রথম বছরের ক্ষেত্রে সুদ হয়েছে তোমার 10 টাকা। সেক্ষেত্রে কী হবে, তো তোমার দ্বিতীয় বছরে কী হবে, যে দ্বিতীয় বছরে সেটা কী হবে 100, আর ওই প্রথম বছরের ক্ষেত্রে যে আমরা সুদটা পেলাম, প্রথম বছরের ক্ষেত্রে সুদটা পেলাম 10 টাকা, আর আমরা আসল রেখেছি 100 টাকা। ওই 100 আর ওই 10 ওই দুটো যোগ হয়ে কত হয়ে যাবে, 110 হয়ে যাবে। মানে দ্বিতীয় বছরের ওইটা হবে মূলধন, ঠিক আছে। এবারে দ্বিতীয় বছরের ওই 110 টাকা আবার কোনো সুদের হারে খাটবে ব্যাপারটা। মানে ব্যাপারটা বলতে চাইছি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মানে আসল আর তোমার সুদরা প্রথম বছরের ক্ষেত্রে সুদরা দুটো যোগ হয় আর কি। আর শুধু সরল সুদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, 100 টাকা 2 বছরে 10% হারে সুদ, সেটা সিম্পলি বেরিয়ে যাবে। তাহলে দেখো আসল হচ্ছে p টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে r%। তাহলে প্রথম বছরের শেষে সুদটা কথা হলে দেখো p × r × 1/100, যেটা বললাম আমি। ওকে, দেখো দ্বিতীয় বছরের মূলধন বলেছে না এটা, তাহলে প্রথম বছরের শেষে সুদটা কত হচ্ছে PR/100। তাহলে প্রথম বছরের সমূল চক্রবৃদ্ধি কি হয়, আমি যেটা বললাম যে আসলের সাথে সুদটা যুক্ত হয়, আসল আর প্রথম বছরের যে সুদটা হয় সেটা যুক্ত হয়। তাহলে কত হলো p + PR/100 হয়, এটা করা হয় p + PR/100 টাকা। তাহলে বলো তো, তাহলে প্রথম বছরে যেটা সমূল চক্রবৃদ্ধি সেটা হচ্ছে দ্বিতীয় বছরের মূলধন, দ্বিতীয় বছর শুরুতে সেই মূলধনটা হবে। তাহলে প্রথম বছরের সমূল চক্রবৃদ্ধি হয় দ্বিতীয় বছরের মূলধন, তাহলে দ্বিতীয় বছরের মূলধনটা কত হচ্ছে p + PR/100। পিটা কমন নেবো, কত হয় 1 + r/100 টাকা, এটা হয়। তাহলে দ্বিতীয় বছরের মূলধন ছিল কত PR/100, আমাদের বেরিয়েছে কত p × 1 + r/100। তাহলে আমাদের অ্যান্সার কি, অ্যান্সার হবে মিথ্যা। ওকে, মানে আমরা করবো ফলস, এফ। ক্লিয়ার? এই ছিল আমাদের অঙ্ক। তো স্টুডেন্টস দেখো আমরা 2 এর 4 এর অঙ্কটা করবো। দেখো কি বলেছে, সলিউশনটা আমি করে দিয়েছি, আমি বুঝিয়ে যাচ্ছি। দেখো যে চিত্রে ও কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্তে AB একটি ব্যাস, বৃত্তের ভিতর Q একটা বিন্দু, তাহলে দেখাতে বলছে কোন AQB সর্বদা সূক্ষ্মকোণ হবে। তো এই ছিল আমাদের ছবি। ভালো করে দেখো, ABটা আমাদের বৃত্তের ব্যাস আর ও হচ্ছে বৃত্তের কেন্দ্র যদি হয়, আবার যদি P বৃত্তের উপর একটা কোনো যেহেতু একটা বিন্দু হয়, তাহলে আমরা কি জানি কোন APBটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অবশ্যই দেখো এটা অর্ধবৃত্তের উপর অবস্থিত আছে, আর আমরা কি জানি অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ, ঠিক আছে। তাহলে দেখো AB বৃত্তের ব্যাস লিখেছি, P বৃত্তের উপর একটা বিন্দু, তাহলে কোন APB 90 ডিগ্রি, অথবা অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ। ওকে, আচ্ছা এর উপর যে Q বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু, ভালো লক্ষ্য করো। তাহলে Q বিন্দুটা যদি বৃত্তের উপর অবস্থিত হয়, বৃত্তের উপর বিন্দুটা যদি অবস্থিত হয়, অবশ্যই কোন AQBটা অবশ্যই APB থেকে বড় হবে। কেন বড় হচ্ছে, কারণ তুমি লক্ষ্য করো APBটা তো 90 ডিগ্রি আমরা জেনে গেছি। যত তোমার ডিস্টেন্সটা আমাদের কমে কমে আসছে AQB, ধরো এখান থেকে যদি ধরো সাপোজ আমি এই জায়গাটা নিলাম, এরকমভাবে Q বিন্দুটা সাপোজ এই জায়গায় এলো, সাপোজ আমি ছবিটা আঁকছি আর কি, Q বিন্দুটা সাপোজ যদি এরকম জায়গায় আসে, তখন দেখো এই কোণটা আবার বড় হচ্ছে। তো যত তোমার ডায়ামিটার থেকে এরকমভাবে আঁকবো তত দেখো আরও বড় বড় হয়ে আসবে, ওটা কিনা। তাহলে নিশ্চয়ই APB থেকে বড় হবে, 90 ডিগ্রি থেকে বড় হচ্ছে ওটা। তাহলে আমরা কি লিখছি, বৃত্তের ভিতরে যে কোনো একটা বিন্দু যদি Q হয়, উৎপন্ন কোণ অবশ্যই AQB সর্বদা APB থেকে বড় হবে, ঠিক আছে। APB থেকে বড় হলে আমরা কি লিখতে পারবো, কোণ AQBটা গ্রেটার দেন APB, এটা লেখা যায়। এটা জাস্ট জিনিসটা বোঝালাম আর কি, এটা তোমরা করো না। এটা মুছে নেবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে কি হয়, তাহলে কোণ AQBটা গ্রেটার দেন APB, আবার APB ভ্যালুটা কত জেনেছি 90 ডিগ্রি, তাহলে কোণ AQBটা গ্রেটার দেন 90 ডিগ্রি হলো। তাহলে AQBটা সূক্ষ্মকোণ নয়, অবশ্যই 90 ডিগ্রি থেকে বড় হবে, হ্যাঁ স্থূলকোণ হবে।
তাহলে কী হয়, অ্যান্সারটা আমাদের মিথ্যা। এই ছিল আমাদের ট্রু ফলসগুলো। ওকে, দেখো আমরা 3-1 অঙ্কটা করেছি। দেখো কি বলেছে, একটা লম্ববৃত্তকের সঙ্গে আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যমান যদি সমান হয় তাহলে ওর ব্যাসার্ধ দৈর্ঘ্য নির্ণয় করো, এটা বলেছে। তাহলে আমি কি ধরে নিচ্ছি, এটা লম্ববৃত্তকের চোঙের ভূমির ব্যাসার্ধটা হচ্ছে আর রকম এবং উচ্চতা হচ্ছে এই একক। তো আমরা লম্ববৃত্তকের চোঙ আশা করি জানো এরকম হয় একটা চোঙ দেখতে, ঠিক আছে। তো তার ভূমির ব্যাসার্ধটা আর ধরি, এটাকে আর বলি, এটা হয় আর, উচ্চতা হয় এইচ। তোর ভূমির ব্যাসার্ধ যদি আর হয় এবং উচ্চতা যদি এইচ হয় তাহলে লম্ববৃত্তকের চোঙের আয়তনটা কত হয়, পাই আর স্কয়ার ইঞ্চ ঘন একক। তাহলে তোমার লম্ববৃত্তকের আয়তন কত হবে, পাই আর স্কয়ার ইঞ্চ ঘন একক, আর এর বক্রতলের ক্ষেত্রফলটা কত হয়, 2 পাই আর এইচ বর্গ একক, তাই তো। এটা তোমার আয়তন যেহেতু তাই ঘন একক হয়, আর যেহেতু ক্ষেত্রফল তাই বর্গ একক করলাম। তাহলে কি বলছে, এদের সাংখ্যমানটা সমান। সাংখ্যমান মানে কত, এদের যে ভ্যালুগুলো, পাই আর স্কয়ার এইচ সমান হচ্ছে 2 পাই আর এইচ। দেখো পাই আর স্কয়ার এইচ সমান 2 পাই আর এইচ করেছি, এখানে তো কেটেছে, দেখো পাই পাই কেটেছে, হ্যাঁ। এখানে দেখো এইচ এইচ কেটেছে, আর একটা দেখো আর স্কয়ার ছিল আর এটা আর ছিল, তাহলে একটা আর পেলাম, তাহলে আর সমান কত পেলাম, 2, এটা পেলাম। তাহলে এর ব্যাসার্ধ কত হয়, 2 একক। এই ছিল আমাদের অঙ্ক। বোঝা গেল কি করলাম? চলো, যদি অবশ্যই তোমরা ভিডিওগুলো বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমরা পার্ট 2টা দিয়েছি, মডেল অ্যাক্টিভিটি টাস্ক, ঠিক আছে, দেখে নিতে পারো। আমরা পরপর এগুলো করে যাবো, ঠিক আছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বুঝতে পারলে। ওকে, তো স্টুডেন্ট দেখো আমরা 3-2 অঙ্কটা করবো। দেখো কি বলেছে, যে দেখা হচ্ছে মিশ্র দ্বিঘাতকরণীর 7 - √2 এর অনুবন্ধীকরণ হচ্ছে 7 + √2। এটা কি হবে দেখো। আচ্ছা, আমরা অনুবন্ধীকরণী বা পূরককরণী কাকে বলে সে ডেফিনেশনটা আমরা জানবো। আমরা কি বলছি, একটা দ্বিঘাতকরণীর করণী নিরসক উৎপাদকের সঙ্গে যদি ওই করণীর যোগফল আর গুণফল করি এবং সেটা যদি উভয়ই মূলদ সংখ্যা হয় তাহলে তাকে বলবো আমরা অনুবন্ধীকরণী বা পূরককরণী। ভালো করে লক্ষ্য করো, এখানে 7 - √2, 7 - √2 এর একটা পুরো অনুবন্ধীকরণী আমাদেরকে বলেছে 7 + √2 হবে, এটা দেখাতে হবে। তাহলে আমি কি করবো, এর সঙ্গে এর একবার যোগ করবো, যোগ করলে যদি মূলদ সংখ্যা পাই তাহলে যোগ করলে যদি মূলদ সংখ্যা পাই, এবং এর সঙ্গে এর গুণ করবো তাহলে যদি মূলদ সংখ্যা পাই, তাহলে তাকে আমরা বলবো অনুবন্ধীকরণী। আমাদের ডেফিনেশনটা ছিল এটাই, যে একটা দ্বিঘাতকরণের এমন একটা করণী নির্দেশক উৎপাদক পাবো, কেমন হবে, যাতে ওই করণের সাথে আমরা যখন যোগফল ও গুণফল উভয়ে যদি মূলদ সংখ্যা হয়, ভালো করে লক্ষ্য করো, অমূলদ সংখ্যা হওয়া চলবে না, তাকে বলবো দ্বিঘাতকরণী, অনুবন্ধীকরণী বা পূরককরণী। ওকে, তো এটা তোমাদের পরীক্ষাতে পড়ে মাধ্যমিকে। তাহলে তখন আমি যোগ করে দেখি, যোগ করেছি, দেখো 7 - √2 + 7 + √2 যোগ করে নিয়েছি আমরা। যেহেতু ওর অনুবন্ধীকরণে হবে কি হবে না সেটা দেখাবো, তাহলে যোগ করলে আমরা কি পাচ্ছি, দেখো 7 - √2 + 7 + 7 √2 + 2 √2 কেটে দিলাম, দেখো -√2 + √2 কেটে দিলাম, 7 + 7 যোগ করলে 14, সেটা একটা মূল সংখ্যা অবশ্যই। আবার কি করছি, দেখো 7 - √2 × 7 + √2 এই দুটো করেছি, তাহলে কত, a - b × a + b, ক্যালকুলেশন করলে কত, a² - b², মানে কত, 7² - √2 তার হোল স্কয়ার, ক্যালকুলেশন করলে কি পাচ্ছি, 49 - 2 মানে 47, সেটা একটা মূল সংখ্যা। তাহলে কি হয়, 7 - √2 এর অনুবন্ধীকরণী কত হলো, 7 + √2, এটা হয়। বোঝা গেল কেন হলো, কারণ যোগ করলে মূল সংখ্যা পেলাম, গুণ করলে মূল সংখ্যা পেলাম। এই ছিল তোমাদের 3-2, ক্লিয়ার। চলো স্টুডেন্ট দেখো 4-এর প্রুফটা দেখো, আমি একটু বুঝিয়ে দেবো। কি বলেছে, প্রমাণ করে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। আচ্ছা, সম্পূরক কোণ মানে আমরা কি জানি, সম্পূরক কোণ মানে কি জানি, যে দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়, এটা তোমরা জানো হয়তো। তাহলে 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ তাহলে কত হবে বলো, 180 - 30 মানে 150 হবে, ওটা কেন। 40 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 180 - 40 মানে হচ্ছে 140 হবে। আর পূরক কোণ কাকে বলে সেটাও একটু জেনে রাখো, যে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলে। ওকে, তাহলে আমাদেরকে দেখাতে হবে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, মানে দুটো বিপরীত কোণের সমষ্টিগুলো কত দেখাতে হবে, 180 ডিগ্রি। তাহলে আমরা ও কেন্দ্রবৃত্তের এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ নিয়ে নিয়েছি, ঠিক আছে। আমাদের কি দেখাতে হচ্ছে, কোণ এবিসি প্লাস কোণ এডিসি সমান হচ্ছে 180 ডিগ্রি। আর একটা কি দেখাতে হবে, দেখো কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান হচ্ছে 180 ডিগ্রি। কারণ কি, এই কোণটা বিপরীত কোণ এটা, এই দুটো সমষ্টি 180 ডিগ্রি, এই কোণটার বিপরীত কোণ এটা, এই দুটো সমষ্টি 180 ডিগ্রি। তো আমরা কি করবো, এই জন্য অঙ্কন করছি, কি করছি, এও আর ওসিটাকে যুক্ত করছে, ভালো করে লক্ষ্য করো, এও আর ওসি যুক্ত করছি, সরি, এও আর ওসিটাকে যুক্ত করো ঠিকঠাক করে, সোজা করে যুক্ত করবে, এও আর ওসি, এটা অ্যাঙ্গেল করবে, ঠিক আছে। একটা স্ট্রেট লাইন কিন্তু এটা নয়, এরা, হ্যাঁ, এরকম একটা অ্যাঙ্গেল করবে, একই কিন্তু স্ট্রেট লাইন নয়। এবার কি করবো, দেখো আমরা কি করলাম, তাহলে এও আর ওসি যুক্ত করলাম। তোমাদের বইয়ে যদি করা আছে, ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি আর কি। সিও যুক্ত করা হলো, এও এবং সিও যুক্ত করা হলো। এবার দেখো আমরা নিচ্ছি এডিসি বৃত্তচাপটা, ভালো করে লক্ষ্য করো, এডিসি বৃত্তচাপের বলো তো, তাহলে
কেন্দ্রস্থ কোণটা কত পাবো? এডিসি বৃত্তচাপ যদি নিই তাহলে এর কেন্দ্রস্থ কোণটা কত হয়? এওসি হয়। চলো আমি এবিসি বৃত্তচাপ নিচ্ছি। প্রথমে চলো এবিসিটা নিই, এবিসিটাতে আমরা অভ্যস্ত তাই নিই। চলো তাহলে যদি এবিসি বৃত্তচাপটা নিচ্ছি তার কেন্দ্রস্থ কোণটা কত হয় বলো? এওসি হয়। ভালো করে লক্ষ্য করো, এটা কেন্দ্রস্থ কোণ হবে। আর এর বৃত্তস্থ কোণটা কত হবে? এডিসি। তাহলে আমরা কি লিখছি দেখো, যে এবিসি বৃত্তচাপের তাহলে এবিসি বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওসি আর বৃত্তস্থ কোণ হচ্ছে এডিসি। তাহলে কোণ এওসি সমান আমরা কি লিখতে পারবো? 2 ইন্টু কোণ এডিসি। ঠিক আছে, এটা লেখা যায়। তো স্টুডেন্টস দেখো আমি কি করেছি, যে এবিসি বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণটা এওসি আর বৃত্তস্থ কোণটা এডিসি। তাহলে কত হয়? আমরা কি জানি কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কোণ এওসি সমান হচ্ছে 2 ইন্টু কোণ এডিসি। এখান থেকে আমরা কি লিখে নিলাম? কোণ এডিসি সমান হচ্ছে 1 ইন্টু কোণ এওসি। এটা 1 নম্বর গেল। ঠিক আছে, এবার আমরা নিচে দেখো এডিসি বৃত্তচাপ। এই বৃত্তচাপটার দেখো কেন্দ্রস্থ কোণটা অ্যাকচুয়ালি কত হবে? কেন্দ্রস্থ কোণটা এটা হবে, এই দিক থেকে হবে। মানে এটা কি হয়? অ্যাকচুয়ালি দেখো 180 ডিগ্রি পেরিয়ে যাচ্ছে। 180 ডিগ্রি তো একটা স্ট্রেট লাইন হয়, একটু কি রকম হয়েছে? এরকম বাঁকা হয়েছে। তাহলে প্রবৃদ্ধ কোণ হয় 180 ডিগ্রি থেকে বড় কোণকে আমরা কি বলি? প্রবৃদ্ধ কোণ। তাহলে এডিসি বৃত্তচাপের কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণটা কত হবে? অবশ্যই এডিসি। আর দেখো বৃত্তস্থ কোণটা আমি কি লিখেছি? অবশ্যই এবিসি। যদি এই বৃত্তচাপটা নিই তার প্রবৃদ্ধ কোণটা এবিসি, আর এই বৃত্তচাপটা কি করেছে? এখানে কি কোণ করেছে? এবিসি করেছে। তাহলে বৃত্তস্থ কোণটা এবিসি করেছে। তাহলে প্রবৃদ্ধ কোণ এওসি সমান হচ্ছে 2 ইন্টু কোণ এবিসি। তাহলে কোণ এবিসি সমান 1/2 ইন্টু প্রবৃদ্ধ কোণ এওসি। ঠিক আছে, তো প্রমাণটা আমি দেখো এই প্রদত্ত প্রমাণ না অঙ্কন এই পোর্শনটা মুছছি দেখো। ঠিক আছে, প্রমাণটা এত দূর হলো। তাহলে আমরা কি করবো? 1 নম্বর আর 2 নম্বরটা যোগ করবো। দেখো তাহলে কি হবে? দেখো 1 নম্বর আর 2 নম্বরটা যদি যোগ করে আমরা কি পাই? 1 + 2 যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো? দেখো কোণ এডিসি প্লাস কোণ এবিসি, কোণ এডিসি প্লাস কোণ এবিসি সমান কত পাবো? 1/2 ইন্টু প্রবৃদ্ধ কোণ 1/2 ইন্টু কোণ এওসি, শুধু সিম্পল 1/2 ইন্টু কোণ এওসি। ভালো করে দেখো প্লাস 1/2 ইন্টু কত হচ্ছে? প্রবৃদ্ধ কোণ এওসি, প্রবৃদ্ধ কোণ এওসি। তাহলে আমরা কি করলাম? সমান হচ্ছে 1/2 ইন্টু দেখো কোণ এওসি প্লাস দেখো প্লাস কি লিখছি? প্রবৃদ্ধ কোণ এওসি, প্রবৃদ্ধ কোণ এওসি। এই কথাটা কিন্তু লিখতেই হচ্ছে। আচ্ছা, এই যে শুধু কোণ এওসি আর এই প্রবৃদ্ধ কোণ এওসি এই দুটোই মিলে কি কোণ হচ্ছে? 360 ডিগ্রি হবে। কারণ একটা বৃত্তের বা একটা বিন্দুকে কেন্দ্র করে যে পুরো কোণটা পায় সেটা কত? 360 ডিগ্রি হয়। দেখো শুধু এই দিকের কোণটা এওসি আর এই পুরো বড় কোণটা কত? প্রবৃদ্ধ কোণ এওসি। তাহলে এই দুটো কোণ মিলে কি পাচ্ছে? 360 ডিগ্রি। তাহলে কত হবে? 1/2 ইন্টু 360 ডিগ্রি। মানে আমাদের কি পেলাম? দেখো 1/2 সরি 1/2 ইন্টু 360 ডিগ্রি। তাহলে এখানে কেটে গেল, কি হলো? 180 ডিগ্রি হয়ে গেল। দেখো ভালো করে লক্ষ্য করো। তাহলে কোণ এডিসি প্লাস কোণ এবিসি সমান 180 ডিগ্রি হয়ে গেল, যেটা আমাদের প্রুফে বলা ছিল। ঠিক আছে, এটা হলো এও আর সিও যুক্ত করে আমরা একটা পেলাম। এরপর আমরা কি লিখবো? যে কথাটা, যে আমরা যদি বিও আর ডিও যদি যুক্ত করি, এই কথাটা লিখতে হবে। বিও আর ডিও যদি যুক্ত করি তাহলে এই দুটো কোণের সমষ্টি যদি করি তাহলে কিন্তু সেম একই জিনিস পাবো, 180 ডিগ্রি পাবো। তাহলে আমরা কি লিখবো? অনুরূপে এই কথাটা লিখে দিতে হবে, প্রমাণ আমাদের এখনো হয়ে যায়নি। অনুরূপে বি কমা ও এবং ডি কমা ও যুক্ত করে এই কথা লিখে দেবো। তোমাদের বই যেটা আছে আর কি ওই কথাই প্রমাণ করতে পারি, প্রমাণ করা যায় কত হয় এই কথা লিখে নেবে। কোণ বিএডি মানে এই কোণটা প্লাস কোণ বিসিডি সমান হচ্ছে 180 ডিগ্রি। এটা হয়ে গেল আমাদের প্রুফড। এখানে আমাদের প্রুফড শেষ হলো। ওকে, কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান 180 ডিগ্রি অবশ্যই। তো এই ছিল আমাদের পুরো মডেল টাস্ক 4। ঠিক আছে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো, আমার কমেন্ট করে জানিয়ে যদি বুঝতে পারো। অবশ্যই হ্যাপি থাকো। ঠিক আছে, অবশ্যই স্মাইল করতে থাকো। সেফ থাকো, সুরক্ষিত থাকো, বাড়িতে থাকো। চলো, টেক কেয়ার।